দর্শক, ভয়াবহ রূপ নিতে পারে বন্যা পরিস্থিতি। ছাতক সুনামগঞ্জের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে কিন্তু আজকে কথা বলবো এবং আপনাদেরকে বিশেষ করে বর্তমানের যে বন্যা পরিস্থিতি সেই ইনফরমেশনগুলো দিব। আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে কিন্তু গোয়াইনঘাট, জৈন্তাপুর, খানাইঘাট এলাকায় ভয়াবহ বন্যা যে রূপ আপনারা দেখেছিলেন। 2022 সালে কিন্তু বিশেষ করে সিলেট বিভাগের যে বন্যা সেটি কিন্তু স্মরণীয় হয়ে থাকবে। সেই আতঙ্কেই কিন্তু এখনও মানুষ দিন পার করে। তবে এই বন্যাটিও কিন্তু সেইভাবে রূপ নিতে পারে এইভাবে ধারণা করা হচ্ছে। যদিও আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে এরকম সম্ভাবনা দেওয়া হতে পারে, যেহেতু তারা প্রাকৃতিক দুর্যোগের বিষয় নিয়ে কিন্তু 100% কোনো তথ্য দিতে পারেন না। তারা যে কোনো সময় বলতে পারেন, এভাবে বলেন যে বৃষ্টি হতে পারে বা দুঃখিত অথবা বন্যা হতে পারে। তবে প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন। আমি প্রথমেই তাহমিদ হাসান তাসকিন, আমি এই মুহূর্তে যেই জায়গায় আছি সেটা হচ্ছে ছাতক টু সিলেট রোডের জাওয়ারখেড়া নামক স্থান, যেখানে আপনারা গত 22 সালের বন্যায় শুনেছিলেন যে অনেক লোকজন বেঁচে গিয়েছিলেন। সেই জায়গায় রয়েছি। ছাতক সিলেট রোড যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন বলা যেতে পারে। তাছাড়া এই জায়গাটুকুতে এখনও মোটামুটি কিন্তু গাড়ি যে কোনোভাবে এই তীব্র স্রোতের মধ্যে কিন্তু ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। তবে বিশেষ করে ছাতক যেতে হলে ছাতক বঙ্গবন্ধু রোড থেকে শুরু করে কিন্তু ছাতক পর্যন্ত অনেকেই জানেন যে রাস্তা ডুবে গেছে। সেই জায়গায় কিন্তু গাড়ি চলাচল বিচ্ছিন্ন রয়েছে। প্রায় কোমর পর্যন্ত পানি সেই জায়গায় রয়েছে এবং প্রচণ্ড স্রোত রয়েছে পানির, যার জন্য কিন্তু ছাতকের সাথে সিলেটের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এই যে এখনও পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। গত রাতে কিন্তু তেমন একটা ছিল না, তবে ভোরবেলা যে পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে মানুষ আশঙ্কা করতেছেন যে যদি এইভাবে আজকের দিন শুধু পানি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু বন্যা পরিস্থিতি ভয়ানক হতে পারে। ইতিমধ্যেই কিন্তু ইসলামপুর, নোয়াকুট, নোয়ারাই, তারপরে হচ্ছে ইসাকল, তারপরে হচ্ছে দুলার বাজার, দক্ষিণ ছাতক বিশেষ করে, তারপরে হচ্ছে উত্তর কুরমা, দক্ষিণ কুরমা, এইসব এলাকায় অনেকগুলা ঘরবাড়ি কিন্তু প্লাবিত হয়ে গেছে। মানুষ কিন্তু ইতিমধ্যেই আশ্রয়কেন্দ্রে যাওয়া শুরু করেছেন। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে বন্যা পরিস্থিতি মোকাবিলায় কিন্তু সকল ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। ইতিমধ্যে সব জায়গায় কিন্তু আশ্রয়ণ কেন্দ্র রেডি করেছে। তারা আশ্রয়ণ কেন্দ্রে যাওয়ার জন্য পরামর্শ কিন্তু উপজেলা এবং জেলা প্রশাসন দিয়েছেন। যারা আশ্রয়কেন্দ্রে যেতে ইচ্ছুক তারা যেতে পারেন। তবে পানির যে বৃদ্ধি পাওয়া সেটা থেকে লক্ষ্য করা যাচ্ছে যে শুধুমাত্র সকালবেলা কয়েক ঘন্টায় যে পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে, এরকম যদি আজকের দিন পানি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু বন্যা পরিস্থিতি ভয়ানক একটা রূপ নিতে পারে। বিশেষ করে যে এলাকায় আমি দাঁড়িয়ে রয়েছি সেটি আমারই এলাকা। এই এলাকায় ওখান পর্যন্ত যদিও গড়বাড়িতে তেমন পানি উঠেনি, আমার জানা মতো 10-12টি গড়ের মধ্যে পানি হয়তো প্রবেশ করেছে। তাছাড়া আরও অনেক তথ্য এখন পর্যন্ত নিতে পারিনি। বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে, যেহেতু বিভিন্ন জায়গায় গাছ বিদ্যুতের খুঁটির উপরে পড়েছে, সেক্ষেত্রে বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা অলরেডি বিচ্ছিন্ন বলা যায়। ইতিমধ্যে মানুষ কিন্তু বিভিন্ন বাজার থেকে মোমবাতি সহ বিভিন্ন আসবাবপত্র যেভাবে ক্রয় করা শুরু করেছেন সেটাতে কিন্তু সংকট দেখা দিয়েছে। অলরেডি আমি বলতে পারি যে গ্রাম্য বাজারগুলোতে কিন্তু গ্যাস এবং মোমবাতি পাওয়া যাচ্ছে না। হাসনাবাদ বাজারও আমি একটু আগে দেখে আসলাম যে গ্যাস এবং মোমবাতি নেই। তবে যারা বিক্রেতা রয়েছেন তারা চেষ্টা করতেছেন ইতিমধ্যে যাতে গোবিন্দগঞ্জ বা সিলেট থেকে গ্যাস বা বিভিন্ন জরুরি জিনিসপত্র তারা এখানে মজুত করতে পারেন। সেক্ষেত্রে তারা অনেকেই কিন্তু চেষ্টা চালাচ্ছেন এবং ইতিমধ্যে তারা চলেও গেছেন। তবে তারা আস্তে আস্তে যদি পানির পরিস্থিতি এখানে আরও বৃদ্ধি পায় সেক্ষেত্রে তারা সেগুলো নিয়ে পার হতে পারবে কিনা এটি একটা বিষয়। জাকির আহমদ আছেন আমাদের সাথে, আল্লাহ হেফাজত করতে। ধন্যবাদ জাকির, সাথে থাকার জন্য। মাসুম আহমদ আছেন। যারাই আছেন লাইভটি শেয়ার করে দিবেন এবং আরও গুরুত্বপূর্ণ যেসব তথ্য আমাদের কাছে আসবে সেগুলো আমরা আপনাদেরকে দিয়ে রাখবো। এটি আবারও বলে রাখি, এটি ছাতক সিলেট যোগাযোগ ব্যবস্থার মেইন রোড।
সেটি হচ্ছে জাওয়ারখার নামক স্থানে। আর বিশেষ করে ছাতক ফায়ার সার্ভিস এলাকা বঙ্গবন্ধু সড়ক থেকে শুরু করে ওই যে জায়গাটা রয়েছে সেই জায়গায় যোগাযোগ ব্যবস্থা ইতিমধ্যে বিচ্ছিন্ন রয়েছে। সেই জায়গা থেকে দূর থেকে হয়তো লাইভ সম্প্রচার করা সম্ভব হবে, আমরা চেষ্টা করব সেই জায়গায় যাওয়ার। তবে ছাতক বাজারে যাওয়া সম্ভব নয়। ছাতক বাজারে কিন্তু পানি রয়েছে এবং বাজারে যেসব মার্কেট বা দোকানপাট রয়েছে সেই সব জায়গায় কিন্তু পানি উঠে গেছে। আমার এই পাশে যেটি নৌকাখান্দি গ্রাম সেটি একদম ডুবে গেছে দেখা যাচ্ছে। গত রাতেই কিন্তু নৌকাখান্দি গ্রামের প্রত্যেকটি ঘরে প্রায় পানি প্রবেশ করেছে। তারা হয়তোবা বিভিন্ন জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করতেছেন। আমরা জানি যে নৌকাখান্দিটা খুবই এই দেখেন যেভাবে ঝুঁকি নিয়ে আসলে গাড়ি যাওয়ার চেষ্টা করতেছে। তবে আরও একটু পানি বৃদ্ধি পেলে সেক্ষেত্রে যাওয়া সম্ভব হবে না। তাছাড়া যেহেতু রাস্তা কোনো জায়গায় ভাঙ্গা নেই, যার জন্য হয়তো বা গাড়িগুলো একটু গতি নিয়েই এই জায়গাটুকু পার হতে পেরেছে। তবে যেভাবে পানি নামতেছে আমরা যদি দেখি যে রাস্তার এপাশ আর অপাশ দুই পাশ যদি মিলাই তাহলে পানি এক হাতেরও বেশি কিন্তু বেশ কম রয়েছে। তো সেই পানির স্পিড যদি এইভাবে থাকে তো রাস্তা ভেঙে যেতে পারে। রাস্তা ভেঙে গেলে যেহেতু পানির নিচে রাস্তা ভাঙবে সেক্ষেত্রে চালকরা সেটা বুঝতে পারবেন না। সবাই জানে যে এই রাস্তাটি ভালো, তো রাস্তা ভাঙার পরে এখানে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনাও ঘটতে পারে। তো সেই বিষয়গুলো মাথায় রেখে চালকরা চেষ্টা করতেছেন মানুষকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। আমরা চেষ্টা করতেছি যে বিশেষ করে মেইন রুটগুলো যে জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে সেগুলো দেখানোর জন্য। আকবর আলী, এটা হচ্ছে ছাতক সিলেট রোড, গোবিন্দগঞ্জ টু ছাতকের রোড। এটা হচ্ছে আমাদের জাওয়ারখানা নামক স্থান, যে জায়গাটি বন্যা আসলে কিন্তু খুব সহজে প্রথমেই ডুবে যায়। এবং আমরা বিশেষ করে জানি যে ছাতকের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা বঙ্গবন্ধু থেকে শুরু করে এই এলাকাটুকু কিন্তু বন্যা আসলে খুব সহজেই ডুবে যায়। তবে পানির গতি খুব বেশি এবং পানির বৃদ্ধিটাও বেশি, যার জন্য কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে বন্যাটি বড় হতে পারে। যদিও আবারও বলে রাখি যে আবহাওয়া অফিস বলছে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। আবহাওয়া অফিস কিন্তু স্পেসিফিক কিছু বলে না, তারা শুধু ধারণাটুকু দেয়। তো সেই ধারণা থেকে কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা যদি বলে বৃষ্টিপাত হতে পারে তখন আবার দেখা যাচ্ছে হচ্ছে না, এরকম কিন্তু হয়ে থাকে। আবহাওয়া অফিসের উপর কিন্তু সেই নির্ভর করা যায় না। তো যার জন্য মানুষ যেহেতু 2022 সালে বড় একটি সংকট পার করেছে, মানুষ 2022 সালে সেই আতঙ্কে থাকে। আমরা এর আগেও কিন্তু কয়েকদিন আগেও যে বন্যা হয়েছিল সেটা কিন্তু অনেক ছোটো বন্যা ছিল, স্বাভাবিক যেটা বর্ষাকালে হয়, সেটি নিয়ে কিন্তু অনেক আতঙ্ক ছড়ানো শুরু হয়ে গেছিলো। আমরা বিভিন্নভাবে পোস্ট করেছিলাম আতঙ্ক না সরানোর জন্য। তবে আতঙ্কটা শুধু কারণ একটাই যে 2022 সালের যে বন্যা সেটি এত ভয়াবহ ছিল যেটা আমরা সবাই জানি। এবং বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন তারা কিন্তু দেশে প্রাকৃতিক দুর্যোগ শুনলে তারা আতঙ্কে থাকেন, যার জন্য যতটুকু আমরা সম্ভব আমরা একটু প্রচার করার চেষ্টা করি ওইভাবেই যাতে আতঙ্ক না ছড়ায়। তো এখন এটি আতঙ্কের বিষয় নয়, যেহেতু স্বল্পমেয়াদী বন্যা হতে পারে আবহাওয়া অফিস বলেছে। তবে স্বাভাবিকভাবে স্বল্পমেয়াদী বন্যা হলে বন্যাটি একটু বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু বড় হওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে উচিত আমাদের প্রত্যেকের আসবাবপত্র সহ যাদের ঘরে বা তার আশপাশে পানি রয়েছে তারা আসবাবপত্র সহ যাতে একটু সেভ করে ফেলেন। কারণ 2022 সালে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে মানুষ। আমরা একটু সচেতন হলেই কিন্তু সেগুলা হয়তোবা চেষ্টা করলে আমরা ক্ষয়ক্ষতি এড়াতে পারি এবং মানুষের পাশেও দাঁড়াতে পারি। বিশেষ করে যদিও আমরা এই এলাকাগুলো অনেকটা উঁচু, কিন্তু আমি ইতিপূর্বে যতটুকু খবর পেয়েছি যে বিশেষ করে নোয়ারাই, ইসাখল এবং ওই পাশের যে ইউনিয়নগুলো রয়েছে বিশেষ করে উত্তর ছাতকে, সেগুলোর অবস্থা ভয়াবহ। প্রত্যেকের ঘরে পানি উঠে গেছে এবং দক্ষিণ ছাতকেরও কিন্তু প্রত্যেকের ঘরেই কিন্তু প্রায় পানি ঢুকে গেছে। তাছাড়া আমরা জানি যে দেখার হাওর, সুনামগঞ্জের দেখার হাওরের পাশাপাশি গ্রাম হচ্ছে কামরেঙ্গির সরসহ বরখাফন এরিয়া থেকে শুরু করে এইসব এলাকায় কিন্তু গত দুদিন আগ থেকেই কিন্তু বন্যা পরিস্থিতি খুব খারাপ ছিল। তো যেহেতু আজ সকালে হঠাৎ করে এত পানি বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে সেই সব এলাকার অবস্থা কিন্তু আরও ভয়ানক হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে যেটা আমাদের সংবাদকর্মী সেখানে তার বাড়ি রয়েছে একজন তাজিদুল ইসলাম, তার কাছ থেকে আমি সেই তথ্যগুলো জেনেছি যে তাদের এলাকায় পানিবন্দী সব মানুষ। তো ছাতক সিলেট রোডের যোগাযোগ ব্যবস্থা এই মুহূর্তে বিচ্ছিন্নই বলা যায়, কারণ যেহেতু
বঙ্গবন্ধু চত্বর পর্যন্ত কোনোভাবে এই জায়গা ক্রস করে যাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে ছাতকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। তাছাড়া ছাতক শহরে প্রচুর পানি রয়েছে, যার জন্য শহরেও কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। আমরা জানি যে গোবিন্দগঞ্জটা একটু উঁচু জায়গা, 2022 সালের বন্যা কিন্তু গোবিন্দগঞ্জকে আসলে প্লাবিত করতে পারেনি। তো বিশেষ করে বেশিরভাগ মানুষ চেষ্টা করতেছেন গোবিন্দগঞ্জে অবস্থান করা বা গোবিন্দগঞ্জে গিয়ে তাদের বাজার হাট করার। আর বিদ্যুতের সংকট হতে পারে, কারণ যেহেতু ইতিমধ্যে বিশেষ করে আমাদের এলাকায় দেখেছি আমরা যে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে এবং গাছ পড়ে গেছে, সেক্ষেত্রে বিদ্যুৎ সংকট আমাদের এলাকায় হতেই পারে। যাদের বিশেষ করে পাওয়ার ব্যাংক রয়েছে, টর্চ লাইট রয়েছে, এগুলা ছাতক গোবিন্দগঞ্জ বা যে জায়গায় এখনও বিদ্যুৎ রয়েছে সেখান থেকে যদি সেগুলো চার্জ করে নিয়ে আসেন, সেক্ষেত্রে হয়তো বা 2-1 দিন ভালো কাটতে পারে। আর আশা করা যাচ্ছে আবহাওয়া অফিসের যে বার্তা, সেই বার্তা থেকে আশা করা যাচ্ছে বন্যাটি হয়তো বা স্বল্পমেয়াদী হবে, অর্থাৎ 2-1 দিনের মধ্যে চলে যেতে পারে। যদি পানি বৃদ্ধিটা আজ কোনোভাবে বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের জন্য হয়তো বা সুখবর আসবে। তবে পানি যেহেতু এখনও বৃদ্ধি পাচ্ছে, তবে সকালবেলা যেভাবে বৃদ্ধি পেয়েছে তার চেয়ে একটু কম রয়েছে। যদি সকালবেলার ন্যায় 1 ঘন্টা পানি বৃদ্ধি পেত, তাহলে হয়তো বা এই এলাকার পুরো রাস্তা 2022 সালের যে পরিণতি ছিল সেভাবেই হওয়ার সম্ভাবনা ছিল। আমি একটু চেষ্টা করি কমেন্টগুলো পড়ার। অনেকেই আমাদের সাথে প্রায় 178 জন ভিউয়ার্স রয়েছেন, কারণ বন্যা পরিস্থিতি বা প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে আপনারা অনেকেই কিন্তু জানার আগ্রহ থাকে। আমাদের বিভিন্ন জায়গায় প্রতিনিধিরা রয়েছেন, তারা তথ্য দিয়ে থাকেন, সেগুলো থেকে আমরা চেষ্টা করি বিভিন্ন ধরনের কন্টেন্ট বা ডকুমেন্টারি তৈরি করার। আর লাইভ সম্প্রচারগুলো আসলে অনেক ক্ষেত্রে আপনাদেরকে তথ্য জানার পরে দেওয়া যায় দাঁড়িয়ে, আর যেগুলো ডকুমেন্টারি তৈরি করি আমরা সেগুলোতে কিন্তু অনেক ইনফরমেশনগুলো দিতে পারি, সরকারি বেসরকারি ইনফরমেশনগুলো অ্যাড করতে পারি, অনেকের বক্তব্য অ্যাড করতে পারি। আর লাইভ সম্প্রচারে শুধু আপনাদেরকে আমরা নিজেরাই তথ্য দিতে হয়, যার জন্য লাইভে ঢোকার আগে আমরা চেষ্টা করি বিভিন্ন দফতরের খবর নেওয়ার, বিভিন্ন এলাকার খবর নেওয়ার, যাতে একটি জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে আমরা ইনফরমেশন দিতে পারি। সেক্ষেত্রে সিলেট তথ্য অনুসন্ধান লাইভে কিন্তু খুবই কম আসে। আপনারা দেখেন যে আমরা ডকুমেন্টারিগুলোই তৈরি করার চেষ্টা করি, কারণ মানুষকে ভালো ইনফরমেশন, সত্য ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। নজরুল ইসলাম নাইম ভাই, এটা হচ্ছে ছাতক সিলেট রোড, আপনি জানেন, হয়তো চিনেন কিনা জানি না কোন জায়গার আপনি। এটা হচ্ছে গোবিন্দগঞ্জ থেকে ছাতক যাওয়ার যে রোড, সেটি প্রায় 3টি পয়েন্টে কিন্তু রাস্তা ডুবে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা এই 2টি জায়গায় হয়, যেটি আমি দাঁড়িয়ে রয়েছি এটা, এবং এর চাইতেও ভয়ঙ্কর অবস্থা হয় ছাতক ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা এবং বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু করে, যেখানে খুব বেশি পানি আছে গাড়ি, যার জন্য যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেকেই আছেন, আমি একটু চেষ্টা করি সবার মন্তব্য, হয়তো আমি পড়তে পারতেছি না। স্পেন থেকে বলছেন তুমির জন্য মনটা খাদে। নাজির আহমদ, অবশ্যই, কারণ প্রবাসে যারা থাকেন তারা সবসময় আসলে দেশের কোনো দুর্যোগ, দেশের কোনো সমস্যা শুনলে আপনারা অনেক আতঙ্কিত হয়ে পড়েন, অনেক কষ্ট পান, কারণ দূর থেকে কিছু করণীয় আপনাদের থাকে না। তো সবচাইতে বড় জিনিস হচ্ছে 2022 সালে আপনারা প্রবাসীরা যে ভূমিকা রেখেছেন, বিশেষ করে আমরা দেশে থেকে প্রত্যেকটা নিজের ফ্যামিলিকে সেভ করে নিজেরা সেভ হয়ে যতটুকু সম্ভব আমরা করেছি, এবং আমাদের মাধ্যমে আপনারা 2022 সালে যে পরিমাণ সাহায্য সহযোগিতা করেছেন সেটি আসলে বাংলাদেশের মানুষ ভুলবে না। যার জন্য বিশেষ করে আমার একটা সবচাইতে বড় রেসপেক্ট থাকে প্রবাসীদের প্রতি, যে আমি সবসময় প্রবাসীদেরকে এত বেশি সম্মান করি, কারণ তারা চাইলে মুহূর্তে কিন্তু অনেক কিছু করে ফেলতে পারেন। আমার বিশেষ করে আমার এলাকার প্রবাসীও যারা রয়েছেন, তারা কিন্তু যে কোনো সময় একটা উদ্যোগ নিয়ে কিন্তু এলাকায় একটি উদ্যোগ নিতে পারেন। তো এই মুহূর্তে পরিস্থিতি এমন কিছু দাঁড়ায়নি, তবে এই যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিও যদি 2-1 দিন থাকে, সেক্ষেত্রে মানুষ কিন্তু খাবারের সংকটে ভুগবে, মানুষ কিন্তু বিভিন্ন সংকটে পড়ে যাবে মানুষ। তাছাড়া গবাদি পশু সহ সব কিছু মানুষ উঁচু জায়গায় নিয়ে যাচ্ছে। যদিও আশ্রয়ণ প্রকল্প প্রত্যেক জায়গায় রেডি করা হয়েছে, কিন্তু আশ্রয়ণ প্রকল্প আসলে কতটুকু ব্যবহার করা যায় সেটি বিষয়। যেমন আমরা 2022 সালে দেখেছি আশ্রয়ণ প্রকল্পে মানুষ যেতে পারেনি, কারণ যেহেতু পানির স্রোত ছিল বেশি, রাস্তাঘাট
ঘাটে এমন অবস্থা ছিল যে যাওয়ার মতো না, বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ কেউ কেউ কিন্তু ওই যে আমরা বোন যেটাকে বা তাগড়া যেটাকে বলি আমরা, মাথায় করে বাচ্চা এইভাবে নিয়ে গেছেন, তাও খুব ঝুঁকিতে নিয়ে গেছেন। তো আশ্রয়ণ প্রকল্পে যদি মানুষ এখন যে পরিস্থিতি আছে, এখন যদি মানুষ একটু চলে যায় সেক্ষেত্রে হয়তো বা সুবিধাটা ভালো হবে। কারণ আজ সকালে যেভাবে পানি বৃদ্ধি পেয়েছে, এইভাবে যদি পানি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু আজকের দিনের পরে আশ্রয়ণ প্রকল্পে মানুষ যাওয়া কিন্তু খুবই কষ্টকর হয়ে যাবে। আমার মনে হয় না যেতে পারবেন, কারণ এক সড়ক বা যোগাযোগ ব্যবস্থা যখন বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে আশ্রয়ণ প্রকল্পে যাওয়াটাও খুবই রিস্কি হয়ে যায়। আর আমাদের এলাকায় তো বিশেষ করে যেহেতু নৌকা নেই, সেক্ষেত্রে কিন্তু অনেক জটিলতা পড়ে। আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি আবারও বলে রাখি, এখান থেকে পরের যে রাস্তাটা দেখা যাচ্ছে পশ্চিম দিকে, সেটা হচ্ছে রেল লাইন। এই জায়গা থেকে গত বছর 2022 সালের বন্যায় বেশ কিছু মানুষ কিন্তু পানির স্রোতে ভেসে গিয়েছিলেন, এবং এই যে রেল লাইনের যে গাছগুলো দেখা গেছে এইসব গাছে কিন্তু আটকা পড়েছিলেন, গাছের ডালে বসেছিলেন। একজন ব্যাংক কর্মকর্তা তিনি কিন্তু বন্যার পরে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন যে তিনি গাছের ডালে রাত কাটিয়ে তিনি কাঁচা মাছ খেয়ে তিনি কিন্তু জীবিত থেকেছিলেন। তাছাড়া আমাদের এলাকারও বেশ কয়েকজন কিন্তু বেঁচে গিয়েছিলেন। আমরা রাতভর চেষ্টা করেছি তাদের উদ্ধার করার, কিন্তু কোনোভাবেই তাদের পাশে যেতে পারিনি, নৌকার জন্য নৌকা পাইনি। সর্বশেষ তারা এই যে গ্রামটি দেখা যাচ্ছে সেই গ্রামে স্রোতে ভেসে গিয়ে কিন্তু যে কোনোভাবে আশ্রয় নিয়েছেন, এবং এই গ্রামের ইউপি সদস্য তিনি নৌকা দিয়ে উদ্ধার করেছিলেন। তারপর ওই গ্রাম থেকে তাদেরকে আমরা ফিরিয়ে এনেছিলাম। তো এই জায়গাটি বিশেষ করে ভয়ঙ্কর হয়। দর্শক, আমরা আপনাদেরকে বলে রাখি যে দেখেন ইতিমধ্যে কিন্তু সিএনজি পানিতে স্টার্ট বন্ধ হয়ে গেছে। ভয়ঙ্কর হয়ে এর জন্য যে পানির যেহেতু তীব্র স্রোত থাকে, সেক্ষেত্রে এই জায়গায় পানি বৃদ্ধি পেলে আপনারা চেষ্টা করবেন এই জায়গাতে ঝুঁকি না নেওয়ার জন্য। কারণ এই জায়গা থেকে প্রত্যেক বছর বন্যা হলে একটি না একটি দুর্ঘটনা ঘটে, একজন না একজন মানুষ মারা যায়। আমরা প্রায় সময় দেখি অনেক 8 থেকে 88 বন্যা থেকে শুরু করে কিন্তু এই জায়গায় মানুষের মৃত্যু হয়েছে, স্রোতে বেছে নিয়ে গেছে। কারণ এই জায়গার পানির যে স্রোত এবং সেটি কিন্তু ভয়ঙ্কর। এই যে আমি একটু যদি দেখাই, এখন তো আমি প্রায় হাঁটু পানির মধ্যে আছি। হাঁটু পানির মধ্যে থেকে যদি আমি পানির স্পিডটা আপনাদেরকে একটু দেখাই, তাহলে দেখেন কত ভয়ঙ্কর স্পিডে পানিটা পড়তেছে। অনেক উপর থেকেই কিন্তু পানিটা পড়তেছে। এটা আমি কিন্তু একদম নিরাপদ স্থান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি আর একটু সামনে কিন্তু আরও বেশি পানির যে স্রোতের সুর রয়েছে। অনেকেই কমেন্ট করতেছেন, সবার কমেন্ট পড়া সম্ভব হচ্ছে না, তবে অবশ্যই আপনারা এই ইনফরমেশনটা শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে। সিলেট সুনামগঞ্জ রোডের অবস্থা কি একটু তুলে ধরেন। সিলেট সুনামগঞ্জের রোডের অবস্থা এখনও ভালো আছে। আমরা যেটা জানি যে সাতক এবং গোবিন্দগঞ্জের এই যে তিনটি পয়েন্টে কিন্তু বন্যার বেশি প্লাবিত করে ফেলে। তবে এখন পর্যন্ত সিলেটে যাওয়ার পথে কোনো জায়গায় এখন পর্যন্ত রাস্তা বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে একদম রাস্তা ডুবে যাচ্ছে, এইভাবে অবস্থা, ছুঁই অবস্থা আর কি, এরকম রয়েছে সিলেট সুনামগঞ্জ পর্যন্ত। সুনামগঞ্জের রোডগুলো, মেইন রোডটা অনেক উঁচু, মেইন রোডে এখনও কোনো প্রভাব পড়েনি, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়নি। তবে পানির যে গতি, পানি যেভাবে বেড়তেছে, এভাবে বাড়তে থাকলে কিন্তু খুব শিগগিরই বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশনটুকু দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসছি, বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, যার জন্য আসছি। বলতে গেলে আমার বাড়ি তো পানির অবস্থা এমন পর্যায়ে যে আর বেশি, আমি দেখেছি যে হাফ হাত যদি পানি বেড়ে যায় তাহলে আমার ঘরে পানি প্রবেশ করবে। তো সেক্ষেত্রে আমার ঘরেরও মালামালগুলো বিশেষ করে সেভ করার জন্য আমি উদ্যোগ নিয়েছি। তো এর আগে চেষ্টা করলাম, যেহেতু এই সময়টুকু পেয়েছি, এর মধ্যে বিশেষ করে আমাদের প্রবাসীদের জন্য বিশেষ করে ইনফরমেশনটুকু দিয়ে রাখি, তারা যাতে আতঙ্কিত না হন। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, সবাই যদি দোয়া করেন আশা করা যায় যে পানি, যেহেতু আবহাওয়া অফিস বলছে স্বল্প মেয়াদি, সেক্ষেত্রে কিন্তু হয়তোবা দিন ভালো হয়ে যেতে পারে। তবে এখনও যদি আমি একটু আপনাদেরকে দেখাই উত্তর দিকটা, বিশেষ করে মেঘালয় রাজ্য উত্তর দিকটার আকাশের পরিস্থিতি যদি আমি দেখাই, তাহলে দেখবেন আকাশের পরিস্থিতি এখনও খারাপ। তো সেক্ষেত্রে এখনও পানি
কমার বা বৃষ্টির কমার কোনো আশঙ্কা এখনও দেখা যাচ্ছে না। সেটি যদি হয় ততক্ষণই আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। আমি চেষ্টা করব একটু পরেই বিশেষ করে ছাতকের যে প্রবেশদ্বার বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু করে সেই প্রবেশদ্বারের পরিস্থিতি কী সেটি দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। এছাড়া বিভিন্ন এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, কি পরিমাণ বাড়িঘর প্লাবিত হয়েছে, এইসব বিষয়ে সারা দিনব্যাপী আমাদের অনলাইন প্রেস ক্লাবের সংবাদকর্মীরা তথ্য নিচ্ছেন, প্রেস ক্লাবের সংবাদকর্মীরা তথ্য নিচ্ছেন। প্রত্যেকের তথ্যগুলো যোগ করে এবং প্রশাসন থেকে বিভিন্ন তথ্য নিয়ে প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু রাতের বেলা চেষ্টা করব আপনাদেরকে একটি ডকুমেন্টারি উপহার দেওয়ার বন্যা পরিস্থিতি নিয়ে। তো অবশ্যই প্রায় 200 উপরে কিন্তু আমার সাথে ভিউয়ার্সরা ছিলেন। আপনারা অধীর আগ্রহের সাথে কিন্তু আমার কথাগুলো শুনছিলেন। তবে আমি যেসব কথাগুলো বলেছি এগুলো একদম অ্যাকুরেট কথা, একদম পারফেক্ট কথাগুলো আপনাদের কাছে ইনফরমেশনগুলো দিয়েছি। আপনারা শুধু দোয়া করবেন যে যাতে বন্যা পরিস্থিতিটার আর অবনতি না হয় এবং উন্নতি হয়। সিলেট তথ্য অনুসন্ধানের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের জন্যই সিলেট তথ্য অনুসন্ধান আজ এত দূর এগিয়ে গেছে এবং আপনাদের কথা চিন্তা করি আমরা কিন্তু সব সময় খুব ভালো এবং সুন্দর ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক। আরেকটি বিষয় যে গতকালকে যে ঈদটা ছিল সেই ঈদে আপনারা দেখেছেন যে সিলেটের শহরে কিন্তু বন্যা পরিস্থিতি অবস্থা খুবই খারাপ। সিলেটে কিন্তু কুরবানি অনেকে দিতে পারেনি। আমাদের এলাকায় বা ছাতক, বিশেষ করে ছাতক এলাকায় কুরবানি অনেকে দিয়েছে, দোয়ারা এলাকায় অনেকে দিতে পারেনি। কোনোভাবেই কুরবানির ঈদটা পার করেছে লোকজন। তো আজকে যেহেতু বিদ্যুৎ নেই সেক্ষেত্রে কিন্তু মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন। সে তো সময় যাচ্ছে, যদি বিদ্যুৎ না আসে সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি আরও যদি খারাপ হয় তাহলে কিন্তু মানুষ খুবই কষ্টে পড়ে যাবে। আমরা ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে বিশেষ করে আমরা গোবিন্দগঞ্জ থেকে বেশ কয়েকজন বন্ধুবান্ধব মিলে একটা উদ্যোগ গ্রহণ করেছি। সেটা শুনলে আপনারা ভালো মানে হয়তো অভিনন্দন দিবেন যে আমরা একটি স্পিড বোট ইতিমধ্যে ভাড়া করার চেষ্টা করেছি। আলোচনা চলতেছে, আশা করি আমরা বিকালের মধ্যে সেটি পেয়ে যাব। স্পিড বোট নিয়ে আমরা বিশেষ করে যারা দুর্গম এলাকায় প্রাণীবন্দী রয়েছে তাদের কাছে পৌঁছানোর জন্য আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে উদ্যোগ নিয়েছি এবং শুকনো খাবার আমাদের নিজস্ব তরফ থেকে এসব নিয়ে আমরা চলে যাওয়ার চেষ্টা করতেছি একটি স্পিড বোট নিয়ে। তো সেই বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করবো ইনশাল্লাহ। আমরা চেষ্টায় আছি একটি স্পিড বোট নিয়ে আমরা যাতে বিকালে বের হতে পারি। আর পানি বৃদ্ধি পেলে বা বৃষ্টি থাকলে সেক্ষেত্রে প্রচণ্ড ঠান্ডা বাতাস থাকে, আপনারা জানেন যে অনেক কষ্টকর হয়ে যায় যারা এসব কাজে বের হয় তাদেরও। তো সব কিছুর পরেও আমরা চেষ্টা করব নিজেদের পাশাপাশি অন্যদেরকে সহযোগিতা করার। আপনারাও চেষ্টা করবেন যদি পরিস্থিতি আরও খারাপ হয় যাতে আপনারা দেশ প্রবাস থেকে এই যার এলাকার মানুষের পাশে দাঁড়ানো। ধন্যবাদ সবাইকে।